বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার 2025-এর র্যাঙ্কিং অনুযায়ী পাকিস্তান 145টি দেশের মধ্যে 12তম শক্তিশালী সামরিক শক্তি। পাকিস্তানের বহরে বর্তমানে প্রায় 6,54,000 সক্রিয় সেনা রয়েছে এবং তাদের মোট 17,40,000 সামরিক জনবল রয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীতে বর্তমানে 1839টি যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে, 1828টি সাজোয়া যান এবং আলাদা করে রয়েছে 134টি বিভিন্ন ধরনের রকেট প্রজেক্টর। পাকিস্তান বিমান বাহিনীতে 1399টি বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান রয়েছে, যেখানে জে-10সির মতো আধুনিক যুদ্ধ বিমান রয়েছে। তাদের নৌবাহিনীতে 121টি নৌযান রয়েছে, যেখানে 8টি রয়েছে সাবমেরিন। পাকিস্তান একটি পারমাণু শক্তিধর দেশ এবং তাদের কাছে অন্তত 150টি পরমাণু বোমা রয়েছে এবং সেই পরমাণু বোমা ভারতের বিভিন্ন জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য অন্ততপক্ষে 6 ধরনের শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলও আছে। এমন একটি শক্তিশালী সামরিক কাঠামো যদি কম পড়ে যায়, এই পাকিস্তানের পক্ষে সরাসরি যে কোনো ধরনের সহযোগিতা, এমনকি সরাসরি যুদ্ধ করার জন্য প্রস্তুত রয়েছে সুপার পাওয়ার চীন। এমন একটি শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত শক্তিশালী মিসাইল হামলা করেছে। তাদের অন্তত 3টি ঘাঁটিতে আক্রমণ করেছে। সেটা ভিন্ন বিষয় যে ভারত ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি, তবে ভারত কিন্তু সেখানে আক্রমণের ঝুঁকি নিয়েছে। এ জায়গায় সংশয়ের বিষয় যে বাংলাদেশ নিশ্চিন্তে তাহলে ঘুমায় কি করে? বাংলাদেশের মতো সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ভারত তার নিজের স্বার্থ হাসিলের জন্য কেন হামলা করবে না এবং হামলা করার আগে কেন দ্বিতীয়বার ভাববে? এ বিষয়টি আগেই পরিষ্কার করেছিলাম যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধে বাংলাদেশের শরণার্থী সংকটে পড়বে, আর এমনটাই কিন্তু হয়েছে। নিশ্চয় দেখতে পাচ্ছেন বিবিসি বাংলার সংবাদ, যদিও বাংলাদেশের মূলধারার সংবাদ মাধ্যমে এই রিপোর্টগুলো করা হয় না। খাগড়াছড়ি কুড়িগ্রাম সীমান্তে ভারত থেকে পুশিং শুরু হয়েছে এবং শতাধিক এ ধরনের মানুষ বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের সীমান্ত থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ভারতের গুজরাট, সেই গুজরাট সীমান্ত থেকে বিভিন্ন ধরনের বিমানের মাধ্যমে তাদের ভারতের যে উত্তর পূর্বাঞ্চল রয়েছে সেখানে আনা হচ্ছে এবং একেবারে অরক্ষিত সীমান্ত। বাংলাদেশের যে বন্দরবানের সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়েই কিন্তু ত্রিপুরা থেকে তাদের প্রবেশ করানো হচ্ছে। রাষ্ট্রীয় দায়িত্ব যারা রয়েছেন সরাসরি স্বীকার করেন এ সকল এলাকায় বাংলাদেশের কোনো নিয়ন্ত্রণ নেই, যার জন্য কয়েক মাসে 1.5 লক্ষ রোহিঙ্গা প্রবেশ করেছেন এবং আরও 2 লক্ষ প্রবেশের অপেক্ষায়। আরকান আর্মি বাংলাদেশে এসে ব্র্যান্ড পার্টি করে আবার চলে যায়। ভারত পুশিং শুরু করেছে এবং নতুন করে করিডোর দেওয়ার নাম করে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হচ্ছে। এমতো অবস্থায় ঘোষণা দেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার। বলা হয়েছে যে প্রস্তুতি নেওয়া ছাড়া উপায় নেই। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ প্রস্তুত নেওয়ার পূর্বে বাংলাদেশের সক্ষমতাটা কি সে সম্পর্কে কি জানি? বাংলাদেশের প্রতিবেশী দেশের হাতে যখন S-400-এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৌঁছে গেছে, কিংবা পাকিস্তানের মতো দেশ যখন HQ-9B এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, রাফালের মতো আধুনিক যুদ্ধ বিমান যখন আধুনিক এই যুদ্ধক্ষেত্রে টিকতে পারছে না, ভূপতিত হয়ে যাচ্ছে, ঠিক এমতো অবস্থায় বাংলাদেশের আশা এবং ভরসা হলো 1989-এর দশকে রাশিয়ার তৈরিকৃত MiG-29, যেটা বর্তমানে যুদ্ধক্ষেত্রে অনেকটাই অচল। যত কথাই আমরা বলি না কেন, আধুনিক যুদ্ধক্ষেত্রে যে স্কেল, যে লেভেলে বর্তমান যুদ্ধ চলে গেছে, এ সকল যুদ্ধ বিমান তেমন কোনো প্রতিরোধ করতে পারবে না। আর এ সকল কিছুর ওপরে বাংলাদেশের হাতে যে 8টি MiG-29 ছিল, সেগুলো কিন্তু সচল নয়, বেশিরভাগ অচল হয়ে গেছে। আর এই কথা আমি বলছি না, খোদ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাশিয়া থেকে ক্রয়কৃত 20টি MiG-20 ইঞ্জিনের মধ্যে বর্তমানে মাত্র 6টি সচল রয়েছে, আর বাকি 14টা কিন্তু অচল হয়ে গেছে। দেখুন, 8টি বাংলাদেশের MiG-29 যুদ্ধবিমানের মধ্যে মাত্র 3টি যুদ্ধবিমান এখন আকাশে উঠতে পারছে, বাকিগুলো সম্পূর্ণভাবে গ্রাউন্ডেড, কোনো কাজে আসছে না। যে 3টি যুদ্ধবিমান খুব জোরাজোরি করে 6টি ইঞ্জিন ব্যবহার করে আকাশে উঠছে, সেগুলোর অবস্থাও ভালো নয়, যে কোনো মুহূর্তে সেগুলো ক্র্যাশও করতে পারে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে রাশিয়া থেকে 20টি ইঞ্জিন বাংলাদেশ কী করে ক্রয় করলো? দেখুন, 8টি যুদ্ধ বিমানের সঙ্গে 16টি ইঞ্জিন, কারণ MiG-29-এর 2টি করে ইঞ্জিন থাকে, আর অতিরিক্ত 4টি ইঞ্জিন যে কোনো ধরনের ওভারহোলিংয়ের সময় অতিরিক্ত ব্যবহারের জন্য বাংলাদেশ ক্রয় করেছিল। সে 20টি ইঞ্জিনের মধ্যে 6টি ইঞ্জিন কার্যকর রয়েছে, মানে 3টি যুদ্ধ বিমান কার্যকর রয়েছে। এখন চিন্তা করুন, ভারতের মতো বড়সড় দেশের বিরুদ্ধে বাংলাদেশ ঘোষণা দিচ্ছে যে বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে। এখন কিন্তু আর উপায় নেই। আর বাংলাদেশের হাতে রয়েছে মাত্র 1990 সালের 3টি MiG-29 যুদ্ধবিমান,
এই 3টি MiG-29 যুদ্ধের শক্তির বলে বাংলাদেশ ভারতকে মোকাবেলার ঘোষণা করে দিচ্ছে। আবার বাংলাদেশের ভেতর দিয়ে মায়ানমার করিডর দিয়ে কথিতভাবে চীনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেকে প্রক্সি হিসাবে তৈরি করছে। কিন্তু চিন্তা করুন যে বাংলাদেশ সামরিক সক্ষমতা কোন পর্যায়ে আর বাংলাদেশ ঝুঁকে নিচ্ছে কোন পর্যায়ে। 380 কোটি টাকা বা 41 মিলিয়ন মার্কিন ডলার এই অর্থ খরচ করে জরুরি ভিত্তিতে 12টি ইঞ্জিন মেরামত এবং নতুন MiG-20 ইঞ্জিনের ক্রয়ের জন্য রাশিয়ার কোম্পানির সঙ্গে বাংলাদেশের চুক্তি হয়েছে। আশা করা যাচ্ছে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে এগুলোর ডেলিভারি পাওয়া যাবে এবং যুদ্ধ বিমানগুলো সক্রিয় হবে। অবাক করা তথ্য কি জানেন, MiG-29 এর ইঞ্জিনের প্রযুক্তি ভারতে সেট আপ করে ইঞ্জিন তৈরির একটা কারখানা হচ্ছে, আর সেখান থেকে ইঞ্জিনগুলো বাংলাদেশে আসবে। ভারত হামলা করলো, পাকিস্তান পাল্টা হামলা করলো, কে কার ক্ষতি হলো, উল্লাস আর মন খারাপ, নানা ধরনের মুখরোচক পোস্ট এবং উত্তেজনা, এই সকল কিছু নিয়ে বাংলাদেশের মানুষ ব্যস্ত। তবে বাংলাদেশের পাওয়ার কি, বাংলাদেশ সক্ষমতা কোন পর্যায়ে পৌঁছে গেছে, সেই বিষয়ে বাংলাদেশের মানুষ আওয়াজ তুলতেই ভুলে গেছে। দেখুন, বর্তমানে আধুনিক যুদ্ধক্ষেত্রে J-10C নতুন একটা আতঙ্কের নাম। পশ্চিমা বিশ্বের জন্য আতঙ্ক। ভারত এবং পাকিস্তানের যুদ্ধে J-10C তার সক্ষমতা দেখিয়েছে, রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করে দিয়েছে। আর এটি বাংলাদেশের জন্য একটা আশীর্বাদের মতো যে বাংলাদেশ চীন থেকে যুদ্ধ বিমানটি খুব সহজেই ক্রয় করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে অতিরিক্ত সখ্যতা এবং যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তির কারণে চীনের এই যুদ্ধ বিমান ক্রয় থেকে বাংলাদেশ সরে এসছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে নিশ্চিত করেছে J-10Cর পরিবর্তে বাংলাদেশ পাকিস্তানে যে থান্ডার যুদ্ধ বিমান রয়েছে সেটা ক্রয় করার জন্য আগ্রহী। এক্ষেত্রে বাংলাদেশ কর্তৃপক্ষের ব্যাখ্যা হলো J-10C থেকে থান্ডার যুদ্ধ বিমান অনেকটাই সাশ্রয়ী এবং কম মূল্যে বেসিক কোয়ান্টিটি পাওয়া যাবে। আর এই জন্যই কিন্তু বাংলাদেশের আগ্রহ নাকি সেই দিকেই। তবে প্রশ্ন হচ্ছে, J-10C যে ক্যাটাগরিতে যুদ্ধক্ষেত্রে তার সার্ভিস এবং সক্ষমতা দেখাতে পারবে, পাকিস্তানি JF-17 থান্ডার কি সেটা কি করতে পারবে? আবার তৈরি হবে নতুন করে ইঞ্জিনের জটিলতা, যেটা বর্তমানে MiG-29 কেন্দ্র করে তৈরি হয়েছে। বাংলাদেশ কিন্তু রাশিয়া থেকে ইঞ্জিনগুলো ভারতের ভায়া হয়ে ক্রয় করতে যাচ্ছে। ভবিষ্যতে যদি বাংলাদেশ JF-17 থান্ডার ক্রয় করে, তার ইঞ্জিনগুলো কিন্তু রাশিয়ার তৈরিকৃত, যেগুলো কিন্তু ভারতের কাছে কৌশলগত বাংলাদেশ যে আটকানোর বিষয়টা সুনিশ্চিত করে। এখন দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসাবে কেন বাংলাদেশ আগ্রাসী সিদ্ধান্ত নিতে পারছে না, কেন চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক করে বাংলাদেশের দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে তাদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র ক্রয় করে সেটা সুনিশ্চিত করতে পারছে না। এখন তারা দীর্ঘমেয়াদী বাকিতেও বাংলাদেশকে এই শক্তিশালী অস্ত্রগুলো দিতে রাজি। তো বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।